আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। প্রতিদিনের ন্যায় চলে আসলাম তোমাদের প্রিয় উপন্যাস নিয়ে। আমি তো ভালোবাসি তোকে লেখনীতে ফারজানা মনি, সিজন ৩, পর্ব ৪৫। আচমকা নাজমুল উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, সবাই চুপ কর, এখন আমাদের চিদা আম্মা আহিয়ান আব্বার গল্প বলবে। ওর কথা শুনে জুই ও চিদা বাদে সকলেই একসঙ্গে হাততালি দিল। এদিকে চিদা চোখ গোল গোল করে তাকিয়ে আছে বন্ধুদের দিকে, কিন্তু এই মুহূর্তে সকলের দৃষ্টি তিধার দিকে। জুই মজা করে বলল, শুধু শুধু মেয়েটার আর কষ্ট বাড়িয়ে দিস না। এমনিতেই প্রায় ২ বছর যাবৎ মেয়েটা আগুন ছাড়া তাপে পড়ছে। তখন পাশ থেকে সজীব বলল, কেন, ওই বেটার সমস্যা কি? আমাদের বান্ধবী কি দেখতে খারাপ নাকি মেয়ে খারাপ? সজীবের সঙ্গে তাল মিলিয়ে নাজমুল বলে উঠল, দেশে ফিরলে আমাকে খবর জানিস বান্ধবী, পিটাইয়া ওর বাপের নাম ভুলাইয়া দিমু। কোন খানদানি বংশের মহারাজা আইসে যে আমার বান্ধবীকে অ্যাভয়েড করে? জুই নাজমুলকে কয়েকবার চোখে ইশারা দিল চুপ করতে, কিন্তু নাজমুল শুনল না। আবারও বলল, একবার শুধু আমাকে দেখা করায় দিস বান্ধবী, ওর বাপের সাথে ওর বংশের নামও ভুলিয়ে দেব। এবার ত্রিধা রেগে গিয়ে ধমক দিয়ে বলল, এনাফ, অনেক হয়েছে, চুপ কর তোরা, আমার বংশ নিয়ে দয়া করে কিছু বলিস না। আশিক ত্রিধার উদ্দেশ্যে বলল, তোর বংশ নিয়ে কখন আবার কে কি বলল? আমরা তো সিনিয়র ভাইকে নিয়ে কথা বলছিলাম, এখনই ওটাকে নিজের বংশ ভেবে নিয়েছিস? জুই বাদে উপস্থিত সকলেই হেসে দিল ওর কথা শুনে। সিধা বন্ধুদের কিভাবে কি বোঝাবে সে নিজেই বুঝতে পারছে না। অতঃপর অন্যদিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আহিয়ান ভাই আমাদের বংশের ছেলে, আমার কাজিন, আই মিন আমার চাচাতো এবং ফুফাতো ভাই। ওর কথা শুনে সকলেই অবাকের চরম পর্যায়ে। আচমকা নীল প্রশ্ন করল, তোর কাজিন হয় বুঝলাম, কিন্তু চাচাতো এবং ফুফাতো ভাই একসাথে কিভাবে হয়? নীলের কথায় লজিক আছে, বুঝতে পেরে এই প্রথম বাবলা ওর পক্ষ নিল। তাল মিলিয়ে উত্তর জানতে চাইল ত্রিধার কাছে। ত্রিধাকে চুপ করে থাকতে দেখে এবারে উত্তরটা জুই দিল। বলল, ত্রিধার আব্বুর চাচাতো ভাইয়ের সাথে ত্রিধার ফুপির বিয়ে হয়েছে। মানে আহিয়ান ভাইয়ের আব্বু আম্মু চাচাতো ভাই বোন ছিলেন। আর যেহেতু ওদের এখনো জয়েন্ট ফ্যামিলি, তাই তারা সবাই একসাথে খানবাড়িতেই থাকে। নাজমুল দুষ্টুমি করে বলল, আহা, সেই লেভেলের প্রেম তো! এক বাড়িতে প্রেম করার মজাই আলাদা। সজীব সবাইকে থামিয়ে দিয়ে বলল, আমার মনে হচ্ছে আমরা সবাই মেন টপিক থেকে সরে যাচ্ছি। অতঃপর ত্রিধার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, আর একটাও প্রশ্ন করতে পারবো না, শুরু থেকে শেষ পর্যন্ত তুই এখন আমাদের বলবি। ত্রিধা বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, একদম মাথায় থাপ্পড় দিবি না, তাহলে তোদের কিচ্ছু বলবো না। সজীব ভদ্র ছেলের মতো বলল, ঠিক আছে, আর দিব না। এখন তো দয়া করে সবকিছু স্পষ্ট করে বল। ত্রিধা হালকা গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, আহিয়ান ভাই আমার কাজিন, জন্মের পর ১০ বছর বয়স পর্যন্ত দেশে ছিল। তখন আমি অনেক ছোট ছিলাম, তবুও তার সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া ও মারামারি হতো। উনি দেশ ছেড়ে যাওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম। বাড়ির সকলে ফোনে কথা বললেও আমি কখনো কথা বলতাম না। সত্যি বলতে ওনাকে আমার বিরক্ত লাগতো। কিন্তু দীর্ঘ ১২ বছর পর সে আবারও দেশে ফিরল। তার ব্যবহার ও আচার আচরণে আমাকে মায়ায় বাঁধল। তারপর? ত্রিধাকে চুপ হয়ে যেতে দেখে সবাই একসাথে বলল, তারপর? ত্রিধা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অতিথি পাখি হয়ে এসেছিল, আবার অতিথি পাখির মতোই নিজ গন্তব্যে ফিরে গেছে। শোভা আফসোস করে বলল, উনি যাওয়ার আগে কিছু বলে যায়নি কেন এমন করলো? না, শুধু বলেছে ভাগ্যে থাকলে আবার দেখা হবে। নাজমুল রেগে গিয়ে বলল, আরে ভাই, এটা আবার কেমন কথা? উনি ওনার প্রয়োজনে ফিরে গেছেন ভালো কথা, কিন্তু যাওয়ার আগে কিছু বলে তো যাবেন নাকি? কেন গেলেন, কবে ফিরবেন, অথবা তোর সাথে যোগাযোগ তো করবেন নাকি? কিন্তু উনি তো কোনো কিছু এক্সপ্লেন করলই না। সিদা এবার খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, কারো এক্সপ্লেনেশন চাই না আমার, তাই তো ফোনটা ফেরত পাঠিয়েছি। সজীব অবাক হয়ে বলল, ফোন? এই ফোনের কাহিনীটা আবার কি?
সিধা জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, বেঈমানটা আমাকে কিছু না বলে চলে গেছে। জানিস, ওনার ব্যবহারে আমি কষ্ট পেয়ে জুইদের বাড়িতে চলে গিয়েছিলাম। একটা রাত ছটফট করে পরের দিন সকাল সকাল বাড়ি ফিরে যাই। কিন্তু গিয়ে দেখি উনি লন্ডনে ফিরে গেছেন। যাওয়ার আগে আমার জন্য একটা গিফট বক্স রেখে যায়। সেটাতে একটা ফোন ছিল। হয়তো উনি যোগাযোগ করতে চেয়েছিলেন এই ফোনের মাধ্যমে, কিন্তু আমি ওনাকে সেই সুযোগটা দিতে চাইনি। তাই ফোনটা ওনার বোনকে দিয়ে ফেরত পাঠিয়েছি। আমাকে না বলে চলে গিয়ে আমাকে যে মরণ যন্ত্রণা দিয়েছে, তার জন্য আমি ওনাকে কখনো ক্ষমা করব না। নাজমুল ভাবুক ভঙ্গিতে বলল, তারপর থেকে এই 2 বছরে কি আর একবারও যোগাযোগ হয়নি তোদের? সিধা স্পষ্ট কণ্ঠে জবাব দিল, না হয়নি। বাবলা আশিক কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, সবই বুঝলাম, কিন্তু এখন কি হয়েছে? এবার পাশ থেকে জুই বলল, এখন কি হয়েছে সেটা আমি বলি। ওর কথা শুনে সকলেই সেদিকে তাকালো। জুই সিধার দিকে তাকিয়ে বলল, আহিয়ান ভাই চলে যাওয়ার পর সিধা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। আমি এবং আহিয়ান ভাইয়ার বোন আহিয়া আপুকে অনেক বুঝিয়ে মুভ অন করিয়েছি এই সম্পর্ক থেকে। ধীরে ধীরে ত্রিধা আবারও আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করে, কিন্তু আগের মতো চঞ্চলতা ওর মাঝে আমি আর দেখতে পাইনি। ত্রিধা আহিয়ান ভাইয়ার উপর অভিমান করে গত 2 বছরে একবারও তার সাথে কথা বলেনি সত্যি, কিন্তু প্রতিদিন সকাল 8টার দিকে ওরা সবাই যখন নাস্তা করে তখন ভাইয়া কল দেয়, সকলের সাথে কথা বলতো। ত্রিধা তখন চুপচাপ ওনার কণ্ঠ শোনে। বলতে পারিস ভাইয়ার কণ্ঠ শুনেই ওর দিন শুরু হয়। কিন্তু হঠাৎ করেই গত 3 দিন হলো ভাইয়া বাড়ির কারোর সাথে ফোনে কথা বলে না। তাই ত্রিধা ডিস্টার্ব। নাজমুল ত্রিধার দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, ও মা গো, টুরু লাভ। নাজমুলের এমন কথা শুনে ত্রিধা প্রচন্ড রেগে গেল। ত্রিধা কিছু বলার আগেই সজীব ওদের সবাইকে থামিয়ে দিল। জুয়ের দিকে তাকিয়ে বলল, তুই বলছিস ত্রিধা মুভ অন করেছে, আমার কিন্তু তেমন কিছুই মনে হচ্ছে না। সিদ্ধার্থ যদি সত্যি সত্যি মুভ অন করতো, তাহলে ওই ছেলেটার কল না দেওয়ায় ও এতটা আপসেট হতো না। এবার শোভা এগিয়ে এসে বলল, সিধা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, কিন্তু মনে মনে এখনো অপেক্ষা করছে আহিয়ান ভাই দেশে ফেরার। এবার সজীব ও শোভাকে সবাই সমর্থন করে বলল, একদম ঠিক কথা। ঠিক তখনই তিদা জোরে চিৎকার দিয়ে বলল, সব ভুল। আমি কারো অপেক্ষায় নেই। আমার জীবন সম্পূর্ণই আমার। আমি যেভাবে আছি ভালো আছি। আর সারা জীবন এভাবেই থাকতে চাই। বলেই ত্রিধা চলে যেতে চাইল, কিন্তু নাজমুল ওর সামনে দাঁড়িয়ে বলল, দাঁড়া। কিছু সময় চলে যেতে চাইলেই চলে যাওয়া যায় না। পালিয়ে আর কত দূর যাবি? পৃথিবীটা গোল। আমরা যার থেকে পালিয়ে বেড়াই দিন শেষে তার সামনে এসেই দাঁড়াই, আর এটাই বাস্তব। এই প্রথম নাজমুলের সিরিয়াস কণ্ঠ শুনে সকলেই অবাক নয়নে তাকালো। নাজমুল ওদের দৃষ্টি অপেক্ষা করে ত্রিধার দিকে তাকিয়ে বলল, এখন অন্তত এটা অস্বীকার করিস না যে তুই তোর কাজিনকে ভালোবাসিস না। আর যদি তাকে এতই ভালোবাসিস তাহলে এহসান স্যারের সাথে কেন যোগাযোগ রাখছিস? সিধা এবার ঝরঝর করে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে বলল, আমি ওনার সাথে কোনো যোগাযোগ রাখছি না। গত 1.5 বছরে এহসান নেওয়াজের সাথে আমার একবারও কথা হয়নি। এহসান আমার আগে আমার পাপাদের মন জয় করেছে। বড় পাপা, মানে আহিয়ান ভাইয়ের আব্বুর অনেক পছন্দ এহসানকে। আমাকে কেউ কিছু সরাসরি না বললেও বুঝি খান বাড়ির প্রত্যেকটা মানুষ চায় এহসানের সাথে আমার বিয়ে হোক। কিন্তু আমি আমার পাপাকে স্পষ্ট মানা করে দিয়েছি। আশা করছি আমার পাপা সবটা সামলে নেবে। ওর কথা শুনে আশিক মজা করে বলল, শাবাশি দিতে হয় এমন হবু শ্বশুরকে, যে নিজের ছেলের প্রেমিকাকে নিজেই অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য লাফায়। আশিকের কথা শুনে সকলেই এবার হেসে দিল। সজীব এগিয়ে এসে ত্রিধার উদ্দেশ্যে কোমল কণ্ঠে বলল, জীবনটা তোর। কে তোকে কেমনভাবে ট্রিট করে সেটা তুই ভালো জানিস। আমরা শুধু চাই তুই ভালো থাক। যদি আহিয়ান ভাইকে এতটাই ভালোবাসিস তাহলে তার সাথে যোগাযোগ কর, অথবা দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা কর। দেশে ফিরলে তার সাথে সব ঠিকঠাক করে নে। আর এহসান স্যারকে স্পষ্ট কণ্ঠে জানিয়ে দে, তুই তাকে বিয়ে করতে পারবি না। তাহলে উনি তোর অপেক্ষায় থাকবে না। আহিয়ান ভাইয়ের উপর অভিমান করে তুই যদি এহসান স্যারকে বিয়ে করিস, তাহলে তোরা 3 জনের একজনও সুখী হতে পারবি না।
তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই ভালো। তোমাদের কি মনে হয় সিনহার জন্য কে বেস্ট? দেখি কার পক্ষে বেশি কমেন্ট আসে। মাহাদীপ খান আহিয়ান নাকি আহসান নেওয়াজ?